গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ স্টেশন থেকে বড়বাবু ফোন করে জানায় স্বস্তিক বাবুকে খুন করার প্রত্যক্ষ দোষীকে পুলিশ স্টেশনে আনা হয়েছে। তার নাম মধু ব্যাপারী। তখন অগ্নিজিৎ মুখার্জি এবং মুখার্জি বাড়ি সবাই একসাথে পুলিশ স্টেশনে পৌঁছায়। কাবে এসে মধু ব্যাপারীকে জিজ্ঞেস করে, আপনি কি দেখেছেন? প্লিজ বলুন আপনি কি দেখেছেন। দিনের বেলা একজন মানুষ খুন হয়ে যাবে আর কেউ কিছু দেখবে না, বলবে না, দেশে আইন কানুন কিছু নেই। মেঘ তখন বলে, তুমি এত বেশি রিয়েক্ট করছো কেন? কাবেয়া বলে, আজকে একটা মেয়ে স্বাদের অনুষ্ঠান, তাই সেদিন তার বরকে খুন করা হলো, তাহলে কেন আমি রিয়াক্ট করব না? এদিকে বড়বাবু বলে, আপনিও কি একটু বলতে দিবেন? আপনি নিজেই একটু চুপ করুন আর ওনাকে বলতে দিন। অগ্নিজিৎ মুখার্জি জিজ্ঞেস করতে যায়, তখন গীতা এসে বলে, কয়টা গুলি চলেছে? মধু ব্যাপারী তখন স্বস্তিক বাবু কিভাবে খুন হয়েছে তার পুরো বর্ণনা দেয় এবং এটাও জানায় যে খুনের পর মৃতদেহটা সরিয়ে ফেলা হয়েছে। এসব কথা শুনে গীতা এবং কাবেয়া সবাই কান্নাকাটি করে। গীতা তখন বড়বাবুকে বলে, আমি একটা ডায়েরি করতে চাই, আমি অ্যাডভোকেট গীতা, আমি নিজে এই ঘটনার মামলা করতে চাই। স্বস্তিক বাবু খুন হয়েছে, আমি সব দিক থেকে সেটা প্রমাণ করে দিতে চাই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বড়বাবু এবং গীতা ঘটনাস্থলে যায় যেখানে স্বস্তিক বাবু খুন হয়েছিল। বড়বাবু বলে, আমি 24 ঘন্টার মধ্যে স্বস্তিক মুখার্জির মৃতদেহ চাই, যেখান থেকে পারেন আমাকে মৃতদেহ এনে দিবেন, নইলে আমি কোনো কাজ করব না। গীতা তখন বলে, আমাদের পরিবারে যে দোকান থেকে মিষ্টি দেয় সেই দোকানটা এখান থেকে বেশি দূর নয়, 5 থেকে 7 মিনিট হবে। নিশ্চয়ই কেউ জানতো অনুষ্ঠানের মাঝে স্বস্তিক বাবু বাইরে বের হয়ে আসবেন, আর আমি বাড়িতে যাই, সবার সঙ্গে কথা বলি, তারপর চিন্তা করে আমি কেসটা লড়বো। বড়বাবু আপনি যেখান থেকে পারেন, জীবিত হোক মৃত, আমাকে মৃতদেহটা এনে দিন। গীতার কথা শুনে মধু ব্যাপারী বলে, সরি ম্যাডাম, ওনাকে যেভাবে গুলি করা হয়েছে তাতে কোনোভাবেই ছেলেটা বেঁচে থাকতে পারে না। আমি প্রত্যক্ষ দোষী হিসেবে বলছি, উনি বাঁচতে পারে না, তাকে 2টি গুলি করা হয়েছে। এত ছোট একটা ছেলেকে কিভাবে মানুষ মারতে পারে? গীতা খুব কান্নায় ভেঙে পড়ে এবং বড়বাবুকে বলে, আমি বাড়ি যাচ্ছি। তখন বড়বাবু বলে, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসি। গীতা বলে, এখান থেকে বেশি দূর নয় আমার বাড়ি, আমাকে একটু হাঁটতে দিন, বুকের ভেতর অনেক কষ্ট জমা আছে, অন্তত সেগুলোর জন্য একটু হাঁটতে দিন। তারপর গীতা একা একা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যায়। গীতা যাওয়ার পরে মধু ব্যাপারী বড়বাবুকে জিজ্ঞেস করে, এখন ওনার কি হবে? তখন বড়বাবু বলে, ওনার কিছু হবে না, উনি খুব স্ট্রং একটা মহিলা, ওনার কিছু হবে না। উনি হচ্ছেন অ্যাডভোকেট গীতা এলএলবি। পরবর্তী দিন আমাদের মুখার্জি বাড়িতে দেখতে পাই সবাই কান্নাকাটি করছিল এবং বিষণ্ণতার মধ্যে ড্রয়িং রুমে বসে আছে। তখন গীতা বাড়িতে আসে, গীতাকে দেখে পলয় বলে, এটা আমি কখনো আশা করিনি। এদিকে ঈশার মা বলতে থাকে, বেশি বাড়াবাড়ি করলে এমনটাই হওয়ার কথা ছিল। যবে থেকে গীতা এ বাড়িতে এসেছে ওই দিন থেকে একটুও শান্তি পাইনি, সব সময় ঝগড়া, আদালত, কোর্ট এসব এসব চলতো বাড়িতে। অন্যদিকে গীতার বড় বোন গিনিকে বলে, স্বস্তিকের মৃত্যুর জন্য গীতা তুই নিজেই দায়ী, তুই কখনো কাউকে ভালো থাকতে দিসনি, তোর ভাসুর, তোর শ্বশুর, এমনকি স্বস্তিককেও একটু শান্তি দিসনি। এখন দেখ সবকিছু হারিয়ে কেমন লাগে। স্বস্তিকের মৃত্যুর জন্য গীতা তুই দেয়। সবার কথাগুলো শুনে গীতা চুপ করে দাঁড়িয়ে থাকে আর শুধু অজরে কান্না করতে থাকে। স্বামী হারিয়ে যেন গীতা পাথরে পরিণত হয়েছে। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।